জাকসুর ভোট গণনায় চরম অব্যবস্থাপনা, অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ, অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ, লেজ গুটিয়ে পালানো প্রতারণা বলছে শিবির প্যানেল। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতায় জোর বিএনপির, তফসিলের আগে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ চান মির্জা ফখরুল। 15 ফেব্রুয়ারির মধ্যে হবে ভোট, জানালেন প্রেস সচিব। দলগুলোর হাতে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য, তফসিল হিসেবে যুক্ত হবে সংবিধানে। বাস্তবায়নের রাজনীতিকরা আন্তরিক হলে বন্ধ হবে ফ্যাসিবাদ পুনরুদ্ধারের পথ, মত বিশ্লেষকের। রণক্ষেত্র কক্সবাজার স্টেডিয়াম, ভাঙচুর, আগুন, লুটপাট, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ, ইউএনও সহ আহত 30। ডিসি গোল্ড কাপ ফুটবলের ফাইনাল ম্যাচ পণ্ড। এবং প্রথম নারী সরকার প্রধান পেল নেপাল, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলার দায়িত্ব গ্রহণ। আন্দোলনের মুখে অলি সরকারের পতনের পর এখন দেশ পুনর্গঠনই চ্যালেঞ্জ। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। একদিন পেরিয়ে গেলেও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। হাতে ভোট গণনায় বিলম্বের জন্য কেন্দ্র থেকে বেরিয়ে ক্ষোভ ঝাড়লেন রিটার্নিং অফিসার সুলতানা আক্তার। নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সত্তার। শুক্রবার বিকেলে নির্বাচন কমিশন সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন উপাচার্য। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাতের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। এর মধ্যেই শুক্রবার রাতে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মাফরুহি সত্তার। অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। মুহূর্তে এই ঘটনার প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। সিনেট ভবনের সামনে সমন্বিত শিক্ষার্থী জোট অভিযোগ করেন, জাকসু বানচালের ষড়যন্ত্র সফল না হওয়ায় বিএনপিপন্থী শিক্ষক মাফরুহি সত্তার পদত্যাগ করেছেন। এই ঘটনাকে দায়িত্বহীনতা আখ্যা দিয়ে নিন্দাও জানায় সমন্বিত শিক্ষার্থী জোট। তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয়ই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে। বৃহস্পতিবার জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাত 10টা 10 ভোট গণনা শুরু হয়। শুক্রবারও দিনভর ভোট গণনায় 2 দফা বিরতি দেওয়া হয়। চূড়ান্ত ফল প্রকাশের ধারে কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। ভোট গণনায় অস্বাভাবিক বিলম্বের কারণে ক্ষোভ ঝাড়েন রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার। এভাবে চলতে থাকলে 3 দিনেও ভোট গণনা শেষ হবে না দাবি করে তিনি বলেন, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর দায় নিতে হবে প্রশাসনকে। অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে। সিনেটের সামনে অবস্থান নিয়ে বিলম্বের জন্য নির্বাচন কমিশনের অপেশাদারিত্বকে দায়ী করেন শিক্ষার্থীরা। আমরা দীর্ঘ 24 ঘন্টার মতো আমাদের টিচাররা এবং কি আমরা উভয় ক্লান্ত, এবং এই যে ম্যানুয়ালি যে ভোট গণনা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই। কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় ওএমআর ব্যবহারের দাবি জানান গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলের ভিপি প্রার্থী। ওএমআর ব্যবহার করেও হতে পারে, কিংবা ভোট গণনার যে টেবিল সেটাও বাড়ানো যেতে পারে। যে কোনোভাবে দ্রুত সময়ের মধ্যে যাতে ভোট গণনা শেষ করে একটা ফলাফল প্রদান করা হয়, সেটার জন্য দাবি জানিয়েছে। এর আগে বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ফলাফল প্রকাশে বিলম্বের কারণ জানান উপাচার্য। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাতের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে। একটি অভিযোগের প্রেক্ষিতে মেশিন রিড করার যে প্রক্রিয়াটা ছিল সেটা নির্বাচন কমিশন স্থগিত করেছে, আমি অবগত হয়েছি। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সিনেট ভবন সহ ক্যাম্পাস জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলা হবে না। আমরা যেহেতু আইন শৃঙ্খলা রাখার দায়িত্বে রয়েছি, আমরা অবশ্যই সব পরিস্থিতি আমাদের রয়েছে। জাকসু নির্বাচনে মোট ভোটার 11,843 জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় 8,000 শিক্ষার্থী। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ,
ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি, তার সঙ্গে আছেন আমাদের আরও দুই সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। ৩০ বছর পর অনুষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে ৩২ ঘন্টা পার হলেও এখনও ভোট গণনা শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন। এর মধ্যে নানান নাটকীয়তার মধ্য দিয়ে দিন পেরিয়েছে। নির্বাচন কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন। নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সহ 3টি প্যানেল ভোট বর্জন করেছে। অন্যান্যরা দ্রুত নির্বাচনের ফলাফল যাতে করে ঘোষণা করা হয় তার জন্য অবস্থান কর্মসূচি পালন করছে। এসব ঘিরেই আসলে জাকসু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। আমরা এখনও রয়েছি জাকসু নির্বাচনে ভোট গণনা হচ্ছে যেই ভবনটিতে, তার নিচে আমার সঙ্গে রয়েছেন আমার দুই সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং স্বপন আহমেদ। শুরুতেই শফিকুজ্জামান রুবেল, আপনার কাছে আসতে চাই। আপনি সারাদিনে একেবারে সিনেট ভবনের ভেতরে যেখানে ভোট গণনা চলছে সেই জায়গাটিতে, মাঝখানে বেশ কিছু সময় বিরতি, একজন শিক্ষিকা দায়িত্বরত অবস্থায় মারা যান, সব মিলে শিক্ষার্থীদের বিক্ষোভ আমরা দেখেছি। এখন আসলে ভোট গণনার অবস্থানটা কিরকম, অগ্রগতিটা আসলে কিরকম? হ্যাঁ ওয়ালি, আমি আসলে আজকে ভোর থেকে মূলত ভোট গণনা যে কক্ষে সিনেট ভবনে সেখানে ছিলাম। মূলত এইখানে যে প্রবলেমটা হয়েছে জাকসু নির্বাচনে, আমরা ডাকসু নির্বাচনে কি দেখেছি যে ভোট শেষে গণনা হয়েছিল মেশিনে, সেইটা কিন্তু এখানে যে ওএমআর যে মেশিনটি সেটা কিন্তু কেনা হওয়ার পরেও আপনারা জানেন যে সেটা নিয়ে একটা ঝামেলা হয়, ছাত্রদল ভেটু দেয়, তারপরে কিন্তু সেটা বন্ধ হয়। এরপরে মূলত ডিসাইড হয় যে হাতে গণনা করা হবে সনাতন পদ্ধতিতে ম্যানুয়ালি। তখনই মূলত দেখা যায় যে প্রথমে তারা চিন্তা করেছিল এটা খুব হয়তো বা তাড়াতাড়ি করবেন, এজন্য তারা 4টি বেঞ্চ বসায় ভিতরে তার লোকবল নিয়ে শুরু করে। কিন্তু দেখা গেল যে সেটা গতকালকে রাত্রে 10টার পর থেকে ভোর 6টা পর্যন্ত দেখা গেছে মাত্র 6টি হলের, তাও হল সংসদের ভোট গণনা সম্ভব হয়েছে। তারপর আজকে ভোর থেকে কিন্তু তারা আরও 2টি বেঞ্চ বাড়িয়েছে। তারপরে দেখা গেল যে সারাদিনে যখন গণনা হলো, মানে লোকবল বাড়িয়েছে আর কি, লোকবল বাড়িয়েছে, 2টো বেঞ্চ বাড়িয়েছে। তখন দেখা গেল যে তারা তারপরেও তাদের যেই ম্যানুয়ালি সিস্টেম সেখানে কোনোভাবেই যেই ধীরগতি, সেই ধীরগতির থেকে কোনোভাবেই তারা রেহাই পেল না। মূলত সারাদিন শেষে দেখা গেল যে মাত্র 10 থেকে 12টি হল, এবং শেষ পর্যন্ত বিকেল পর্যন্ত গিয়ে নানান নাটকীয়তার মধ্য দিয়ে বিকেল পর্যন্ত গিয়ে দেখা গেল যে মাত্র হল সংসদেরই শুধুমাত্র 18টি হলের ভোট গণনা সম্পন্ন। এরপর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা তো বাকি ছিল। আপনি জানেন যে হল সংসদে যে 15টি পদ থাকে, আবার কেন্দ্রীয় সংসদে 25টি পদ থাকে, তো কেন্দ্রীয় সংসদের পদের সংখ্যা আরও বেশি। এরপরে বাদল বিপত্তি, যারা রিটার্নিং কর্মকর্তা, যারা শিক্ষার্থী, যারা প্রার্থী, তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করলো যে যেখানে ডাকসুর মতো এত বৃহৎ পরিসরের একটি নির্বাচন ছিল, প্রায় 40,000 ভোটার, 30,000 কাস্ট হয়েছে, এখানে 12,000 ভোটার, 8,000-এর মতো কাস্ট হয়েছে। তারপরেও এই যে 2 দিন ব্যাপী 1.5 দিন ব্যাপী যে গণনা, সেটা নিয়ে ওরা ক্ষোভ প্রকাশ করলো। তারা বললো যে মেশিনের মাধ্যমে বাকি ভোটটুকু গণনা করা যায় কিনা। এরপর আমরা দেখলাম যে মিটিং হলো, ভিসির সাথে, নির্বাচন কমিশনারদের সাথে মিটিং হলো। তারপরে মূলত তারা একটা ডিসিশন নিল যে না, ম্যানুয়ালি হবে, কিন্তু তারা আরও বড় পরিসরে কিছু লোকবল বাড়াবেন, কিছু বেঞ্চ বাড়াবেন। এরপর আমরা দেখি যে রাত 7:30টার পরে মূলত কেন্দ্রীয় সংসদে ভোট গণনা শুরু হয়, কিন্তু সেটাও তোড়জোড় করে হয়েছিল। আমরা ভেবেছিলাম যে হয়তো আজকে রাতের মধ্যে আমরা চূড়ান্ত ফলাফল পেয়ে যাব, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ম্যানুয়ালি পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে রাত তো হওয়াই সম্ভব না, বা সেটা কতটুকু সেটা দেখেই বোঝা যায় পসিবল খুবই সুপ্রশূন্য। কালকে দিনেও মোটামুটি গড়িয়ে যেতে পারে, সেটা এখন পর্যন্ত যদি বলি যে সর্বশেষ মাত্র 12টি হলের ভোট গণনা চলছে, তাও আবার কেন্দ্রীয় সংসদের 21টি হলের মধ্যে। এই হচ্ছে একদম শেষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে আমরা জানি যে আশ্বাস দেওয়া হয়েছে যে আজকে রাতের মধ্যে তারা ফলাফল প্রকাশ করবেন। যারা ভোটের মাঠে আছেন, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র প্যানেল, তাদের তরফ থেকেও দাবি আজকে রাতের মধ্যে যাতে করে পাবলিশ করা হয়। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী স্বপন আহমেদ। আপনি সবসময় এই সিনেট ভবনের বাইরে ছিলেন, আমরা এখনও দেখছি অনেক জমজমাট, অর্থাৎ যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা ভিড় জমিয়েছেন, স্বাভাবিকভাবে তারা কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান বা
অনেক ভোটারও আছে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব মিলিয়ে গতকাল রাতে আমরা দেখেছি ছাত্র দলের তরফ থেকে বা যারা ভোট বর্জন করেছে দু একটি মিছিল বিক্ষোভের ঘটনা ছিল। আজকে সারাদিন আমরা সেরকম কিছু দেখিনি বা এখানে আইনশৃঙ্খলা অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিপুল উপস্থিতি আমরা দেখেছি। সব মিলে আপনার কাছে এই বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ভোটের পরিস্থিতি কীরকম ছিল আসলে ভিতরে যেরকম ভোট গণনায় ডিলে হচ্ছে সেই ধাপটা আসলে কিন্তু আমরা বাইরেও লক্ষ্য করেছি। কেননা যারা ভোট বর্জন করেছেন তাদের সংখ্যা এখানে উপস্থিতি না থাকলেও যারা আসলে এখন পর্যন্ত টিকে আছেন, অর্থাৎ যারা ফলাফলের জন্য এখন পর্যন্ত অপেক্ষা করছেন, বিকেলের পর থেকে কিন্তু তাদের আমরা দেখতে পেয়েছি। কেননা তারা যখন এখানে আসেন তাদের মুখে একটাই কথা ছিল যে তারা এত সময় পার হওয়ার পরেও কেন তারা ফলাফল আসলে দিতে পারছেন না, এটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি আমরা বিকেল যখন এই সময়টি ঘুরে যায় তারপরে আমার সহকর্মী রুবেল যেটি বললেন যে তারপরে ভিসি মহোদয়ের সাথে এবং নির্বাচন কমিশনের সাথে একটি বৈঠক হয় এবং তারপরে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু উপাচার্য সহ যারা নির্বাচন কমিশনারে ছিলেন তারা কিন্তু একটি ব্যবস্থা নেয় এবং এর প্রেক্ষিতেই ভোট গণনার প্রক্রিয়া যাতে আরও দ্রুত হয় সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। যদিও এখন পর্যন্ত বাহিরে আসলে সাধারণ শিক্ষার্থী সহ এখনও যারা বিভিন্ন প্যানেল থেকে নির্বাচন করেছেন, এখন যারা টিকে আছেন তারাও কিন্তু এখন অবস্থান করছেন এবং তারা একইভাবেই বলছেন যে এত সময় কেন আসলে লাগবে। তাদের মুখে একটাই কথা যে অতি দ্রুত তারা আসলে এই ফলাফলটি চান। পাশাপাশি আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে একজন সদস্য তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তিনি কিন্তু একটি অভিযোগ রেখে গেছেন। তিনি বলেছেন যে তিনি নিজে, অর্থাৎ তার নাম হচ্ছে অধ্যাপক মাফরুফি সাত্তার, তিনি যে অভিযোগটি করেছেন সেটি হচ্ছে যে তিনি নিজেই বলেছিলেন যে এই ভোট গণনার ক্ষেত্রে কিছুটা বৈষম্য হচ্ছে, এই কথাটি তিনি বলেছেন। এই অভিযোগ রেখেই কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং এই পদত্যাগের পরবর্তীতে আসলে আমরা দেখেছি ছাত্রদের তরফ থেকে এটি প্রতিবাদ জানানো হয়েছে। আমরা দেখেছি আসলে দিনব্যাপী আসলে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আসলে আজকের দিনটি ভোট গণনা চলছে, কিন্তু শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে যে জাকসু নির্বাচন সেটির ফল প্রকাশিত হবে এবং একই সঙ্গে যে গণতান্ত্রিক ধারা সেদিকে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের যে অধিকার গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় আসলে প্রতিষ্ঠা হবে সেই প্রত্যাশা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। তিনি প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুর শোকে ছায়া নেমে এসেছে গোটা বিশ্ববিদ্যালয়। জাকসু নির্বাচনের আমেজের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া। শিক্ষক থেকে শিক্ষার্থী সবাই ভেঙে পড়েছেন কান্নায়, অপেক্ষা করছেন শেষবারের মতো প্রিয় শিক্ষককে বিদায় জানানোর। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনিক অব্যবস্থাপনায় কমিশন কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। শিক্ষকের হঠাৎ অসুস্থতার জন্য প্রশাসনিক অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন তারা। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমরা একজন শিক্ষককে হারাই ফেলেছি। কমিশনার এখানে অনেকটা দায়ী। শিক্ষকদের অভিযোগ, প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়েই ভোট গণনায় ওএমআর পদ্ধতি বাতিল করেছে প্রশাসন, যার চাপ পড়েছে সংশ্লিষ্ট সবার ওপর। একজন কলিগের চলে যাওয়া সেটিকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু একটা সিদ্ধান্তের জায়গায় তারা আসতে পারে। তারা সাময়িক বন্ধ করে হলো এই বিষয়টিকে দেখা উচিত বলে আমি মনে করি। এর আগে শুক্রবার সকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে যে দরজার ছিল, দরজার হাতল ধরেছিলেন, তো ওখানে থাকা অবস্থায় তিনি পড়ে যান। এরপরে হচ্ছে অ্যাম্বুলেন্স কল করা হয়। প্রথমত আমাদের যে চিকিৎসা কেন্দ্র আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ডাক্তার তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছেন। বাদজুমা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মৃতের জানাজা অনুষ্ঠিত হয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌসের বাড়িতে শোকের মাতম। শুক্রবার রাতে পাবনায় দ্বিতীয় জানাজা শেষে আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর আগ মুহূর্তে বাবাকে হোয়াটসঅ্যাপে শেষবারের মতো বার্তা পাঠান। তাতে লেখা ছিল, বাবা, আমি ভোট গণনার জন্য যাচ্ছি। চলতি বছরের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ে হয়। শিগগিরই জাঁকজমকপূর্ণ আয়োজন করে শ্বশুরবাড়ি পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা, কিন্তু আনন্দের পরিবর্তে বাড়িতে শোকাবহ পরিবেশ।
জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মরদেহ শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি পাবনায় পৌঁছালে এক নজর দেখতে ছুটে আসেন স্বজন ও এলাকাবাসী। স্মৃতি স্মরণ করে বারবার কান্নায় ভেঙে পড়েন তারা। আমাদেরকে অনেক কষ্টের সাগরে ভাষায় দিয়েও চলে গেছে। গভীরভাবে দুঃখ প্রকাশ করছি, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করুক। বাদেশা পাবনা পৌর এলাকার জেলাপাড়া মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আরিফপুর কবরস্থানে সমাহিত করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে। মৌমিতে ছিলেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমি খন্দকার ও পাবনা কলেজের সাবেক সহকারী অধ্যাপক লুৎফুর রহমান পলির একমাত্র কন্যা। এর আগে শুক্রবার সকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মৃতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। প্রশ্নবিদ্ধ হয় এমন ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম জাহিদ হোসেন। জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক ভোট আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে শিক্ষার্থী সহ রাজনৈতিক দলগুলোর মধ্যেও। তবে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের ডাকসুতে ভরাডুবি, জাকসুতে নির্বাচন বর্জন সব মিলিয়ে অস্বস্তিতে ফেলেছে 17 বছর ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হওয়া বিএনপিকে। দলটির শীর্ষ নেতারা মনে করেন, প্রশ্নবিদ্ধ হয় এমন ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকতে হবে সংশ্লিষ্টদের। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার শঙ্কা রয়েছে। এমন কোনো নির্বাচন আয়োজন না করা, যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে। এদিন জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। সুস্থ, স্বাভাবিক, গ্রহণযোগ্য একটি নির্বাচনকে ঠেকানো যায়, বাধাগ্রস্ত করা যায়, অসফল করা যায়, সেই দিকে তারা হাঁটছে। দেশে গণতন্ত্র আর ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি, তাই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে দ্রুত সরে যেতে হবে। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শঙ্কা, জাতীয় নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ। আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও নানা মহলে মতপার্থক্যে বাড়ছে ভোট নিয়ে সংশয়। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর বিপরীতমুখী অবস্থানে একদিকে সংকটের মুখে জাতীয় ঐক্য, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুপ্ত তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা দেখছেন রাজনীতিবিদরা। এই বিষয়গুলো নিয়েই সময় সংবাদের সঙ্গে একান্ত কথা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার মতে, সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। ইলেকশন যখন হবে, এটা হয়তো সকলের সমর্থন করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপি মহাসচিব। বলেন, দলটি আবারও ভুল করলে জনগণ তাদেরকে প্রতিহত করবে। ফ্রম দ্য বিগিনিং আওয়ামী লীগ আপনার সন্ত্রাসী কার্যকলাপ করে এসছে, এবার জন্মের পর থেকে। তার পক্ষে এই ধরনের সমস্যা তৈরি করা এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটাকে প্রতিরোধ করবে জনগণ। তখন দেখবেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতে বসে যে সমস্ত কথাবার্তা বলছে বা যে সমস্ত কার্যকলাপ করছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। সে যদি ক্ষমা চেয়ে বরঞ্চ বলতো যে আমরা ভুল করেছি, কিছু ভালো লোকজনদের দিয়ে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে অনেক বেটার করতো।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী সংসদ ভোটে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে। 2 জন বৈষম্য বিরোধী নেতা আছেন, তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি যে দে শুড নট বি ইন দ্য ক্যাবিনেট। এটা ইউনূস সাহেবের দায়িত্ব হবে যে একেবারে নিউট্রালিটি মেনটেন করার জন্য এদেরকে বলা যে তোমরা চলে যাও, বেটার। তা না হলে তো প্রশ্ন উঠবেই। নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপি মহাসচিব আস্থা রাখতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন সামনের ভোটগুলোকে দিক নির্দেশনা দেবে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি। মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসার কবি ফরুক আহমদের গ্রামের বাড়ি পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কবির বাড়ি রক্ষা করে কিভাবে জেলায় চলমান রেল প্রকল্প বাস্তবায়ন করা যায় তার সম্ভাব্যতা যাচাই করা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই মতবিরোধ থাকুক, নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে। আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে শফিকুল আলম বলেন, এই নির্বাচন সামনের ভোটগুলোর জন্য দিক নির্দেশনা। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার একসঙ্গে কাজ করছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখের বেশি সদস্য নিয়োজিত থাকবে। সিকিউরিটি, সেফটি এবং যাতে ক্যান্ডিডেটরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন, সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেটা নিয়ে ইলেকশন কমিশন, আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে। ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল। কবির বাড়ি পরিদর্শন শেষে শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার সাতদোহা আশ্রমে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রেস সচিব। নির্বাচন ঘিরে শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। 84টি আলোচিত বিষয়ে মতামত দিয়েছে 33টি রাজনৈতিক দল। এর আইনি ভিত্তি এখনও চূড়ান্ত করতে পারেনি কমিশন, তবে ঐক্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। বাস্তবায়নের রাজনীতিকরা আন্তরিক হলে ফ্যাসিবাদ পুনরুত্থানের পথ বন্ধ হবে বলে মনে করেন বিশ্লেষকেরা। আইনি ভিত্তি ছাড়াই জাতীয় ঐক্যমত্য কমিশন চূড়ান্ত করেছে জুলাই জাতীয় সনদ 2025। বৃহস্পতিবার দিনভর আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে। চূড়ান্ত সনদের অঙ্গীকারে বলা হয়েছে, সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত থাকবে। খসড়ায় বলা হয়েছিল, সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। কিন্তু চূড়ান্ত সনদে বলা হয়েছে, শুধু স্বাক্ষরকারী দলগুলো কোনো প্রশ্ন তুলবে না। বাস্তবায়নের ব্যাপারে বলা হয়েছে, ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো দ্রুতই অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল আন্তরিক হলে রুদ্ধ হবে ফ্যাসিবাদ পুনরুত্থানের পথ। রাজনৈতিক দল অনেক সময় তাদের নিজস্ব দলীয় স্বার্থে এই সংস্কারের বিষয়গুলোকে এড়িয়ে যায়, আবার সংস্কার যতটুকু হয় সেই অবস্থা থেকে আবার পিছনে ব্যাক করে। সংস্কারটা কম হোক, কিন্তু সেটা যেন পিছনে আর ব্যাক না করে। যতগুলো সংস্কারে সবাই একমত হয়েছে, এগুলোও যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বা বাস্তবায়ন হয়, তাহলেও আর ফ্যাসিবাদী শাসন ফিরে আসবে বলে আমার মনে হয়। ঐক্যমত্য কমিশনে অংশ নেওয়া 33টি দলের তালিকা যুক্ত করা হয়েছে সনদের পরিশিষ্টে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশের সংবিধান শ্রমিক ও জনতার অধিকার নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার বিকেলে গাজীপুর চৌরাস্তার চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শ্রমিক সমাবেশে কথা বলেন তিনি। 24-এর অভ্যুত্থানের পরেও
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হয় নাই। শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। অতি দ্রুত শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলোকে বাস্তবায়ন করতে হবে। ডেঙ্গুর প্রকোপে বাড়ছে উদ্বেগ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যাও। এমন পরিস্থিতিতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সরকারি উদ্যোগ আরও বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা রেশমা ৩ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভোগা স্বামীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক জানান ডেঙ্গুতে আক্রান্ত তিনি। এভাবে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী মানুষ। কালকে 11টা বাজে নিয়ে আসছি, আসার পর ভর্তি করছে যে জ্বর, খিঁচুনি দিয়ে যে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর অনেক জ্বর আর হাত পা ব্যথা করে, গিরে গিরে ব্যথা, খাইতে পারি না, খালি বমি আসে। আমার হাত পা গরম বাইরায়, মাথা দেয়া গরম বাইরায়। সেপ্টেম্বরের শুরুতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এডিস মশার লার্ভা প্রজননে তৈরি হয়েছে অনুকূল পরিবেশ। এতে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এবার আমরা অনেক পেশেন্ট চিকুনগুনিয়ার পেয়েছি। আমরা চিকুনগুনিয়াতে মেইন প্রবলেমটা হচ্ছে রোগীদের অনেক সাফারিংসটা অনেক বেশি আর কি। বৃষ্টি হয়ে গেলে আবার ডেঙ্গুর পেশেন্ট আরও বেড়ে যাবে। এডিস মশার প্রজননে প্রাকৃতিক পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতি বছরই সেপ্টেম্বর মাসে অনেক বেশি বৃদ্ধি পায়। আমরা গতবারে যদি স্ট্যাটিস্টিক পর্যালোচনা করি তা আমরা দেখেছি যে এই হসপিটালে যারা ভর্তি রোগী ছিল আগস্টের চেয়ে কিন্তু সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যাটা অনেক বেশি ছিল, প্রায় 4 গুণ। আমাদের বিল্ডিংয়ের কার্নিশ, কনস্ট্রাকশন সাইট, অনেক সময় আমাদের যে বাড়ির উপরে ট্যাঙ্কি থাকে, পানির ট্যাঙ্কি, ওই সময় কিন্তু ঢাকনা দেওয়া থাকে না। আমরা যদি ট্যাঙ্কির ঢাকনাটা দিয়ে রাখি তাহলে কিন্তু মশা ঢুকতে পারবে না, প্রজনন করতে পারবে না। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 145 জন। বর্ষাকাল শেষ হলেও যেমন কমছে না বর্ষার প্রভাব, ঠিক তেমনি কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাবও। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়ার রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন এ সংকট মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি উদ্যোগ নিতে হবে সরকারিভাবেও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ক্লিন উত্তরা, ক্লিন উত্তরা স্লোগানে রাজধানীর উত্তরাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বাদজুমা উত্তরার কামারপাড়া কবরস্থানে জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও রিদওয়ান শরীফ জয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই সংগঠনের ঘোষণা দেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সেখানে উপস্থিত ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, উত্তরাকে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম শুরু হয়েছে তাদের সর্বাত্মক সহযোগিতা করবে সিটি কর্পোরেশন। আর উদ্যোক্তারা জানান, অলিগলির রাজপথে ময়লা আবর্জনা যেন না থাকে সেই বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করবেন তারা। সবুজায়নের এই কর্মসূচিতে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। এ সময় সরকারিভাবে গ্যাজেটেডভুক্ত 844 জন জুলাই শহীদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার কথাও জানান আয়োজকরা। উত্তরাকে আরও কিভাবে সবুজায়ন করা যায়, উত্তরাকে আরও কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই উদ্যোগটি নিব। প্রাইমারিভাবে আমাদের গ্যাজেটের ভুক্ত আছে 844 জন শহীদ। আমরা উত্তরাতে এই 844 জন শহীদের নামে গাছ লাগানোর মাধ্যমে আমরা শুরু করব। জনগণকে সম্পৃক্ত করে এই ক্লিনিংটা শুরু হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর মডেল। দ্বিতীয় হচ্ছে যে আমরা সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডাস্টবিন, সেগুলো আমরা ডিজাইন করছি, সেগুলো আমরা দিব। আজকের এই পুরো যে উদ্যোগটা, সেই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই এবং সর্বোচ্চ ধরনের যত সহযোগিতা লাগে সেটা আমরা করব। মাসখানেকের অস্থিরতার পর স্বস্তি ফিরছে সবজির বাজারে। সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজি কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত। এদিকে কমতির দিকে চড়তে থাকা ইলিশ। তবে ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে সোনালী মুরগির দর।
স্বস্তিতে ফিরছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। প্রায় সব সবজির দামই সপ্তাহ ব্যবধানে কমেছে 10 থেকে 20 টাকা। শুক্রবার কারওয়ান বাজারে পটল, ঢেঁড়স, কাঁকরোল, করলা প্রতি কেজি 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 40 টাকা কমে কাঁচামরিচের দাম নেমেছে 120 টাকায়। বিক্রেতারা জানান সরবরাহ সংকট কমে যাওয়ায় দাম কমছে, যদিও বাজার দর এখনো মধ্যবিত্তের নাগালে আসেনি বলে অভিযোগ ভোক্তার। সব সবজির দামই কম, 10 থেকে 20 টাকা কেজি। সরবরাহটা বাড়ছে, আবহাওয়াটা একটু ভালো হয়েছে। আমাদের কাছে এটা আসলে নাগাল না, নাগাল আরো একটু কমতে হবে আর কি। মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর যে ইনকাম তাদের জন্য একটু কঠিনই হয়ে যাচ্ছে। যেটা 70 টাকা সেটা 60 টাকা হলে একটু ভালো হয়, 50 টাকাটা 45 বা 40 টাকা হলে আমাদের জন্য একটু ভালো হয়। একটু যদি ভালো কোয়ালিটির হয় তাহলে আবার বেশিও রাখতেছে অনেকে। দাম কমেছে ইলিশেরও। গত সপ্তাহের তুলনায় 200 থেকে 300 টাকা কমে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। আর 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশের দাম পড়ছে 1800 টাকা কেজি। স্থিতিশীল অন্যান্য মাছের দাম 360 টাকা কমছে। আমদানি মাছের দাম কমবে, এমনি নিচ্ছি। আরো কমা দরকার, গেল সপ্তাহ থেকে একটু কমছে। যা অনেক হাই ছিল থেকে কিছু কমে আসে। মধ্যবিত্তদের নাগালের বাইরে এখনো মাছের বাজার, আমরা চাই যাতে বাজারটা আরো একটু কমে। সাপ্তাহিক ছুটির দিনে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকায়। আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 290 থেকে 310 টাকায়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। আমানতের টাকা তুলতে ব্যাংকের এক শাখা থেকে আরেক শাখায় ছোটাছুটি। চাহিদা মতো তো মিলছেই না, কখনো কখনো গ্রাহকের জমানো অর্থের কানাকড়িও দিতে পারছে না একীভূত হওয়ার আলোচনায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংক। এতে দৈনন্দিন প্রয়োজনও মেটাতে হিমশিম খাচ্ছেন অনেক আমানতকারী। বিশ্লেষকরা বলছেন, অনির্দিষ্টকাল ধরে চলা ব্যাংক খাতের এই সংকট ভেঙে দেবে সংশ্লিষ্টদের আর্থসামাজিক নিরাপত্তা, বাড়বে বৈষম্য। সেলিয়া সুলতানের রিপোর্ট। বিপদে আমার সঞ্চয় করছে যাতে আমার কোনো প্রয়োজনে, আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। নিজের জমানো সঞ্চয় নিতান্তই কম, তবু লক্ষ্মীপুরে খোলা ব্যাংক হিসেবের এই সামান্য টাকা তুলতে ঢাকায় এসেছেন গৃহিণী রিমা বেগম। সেখানেও বিপত্তি, খিলগাঁও শাখায় মিলল না অর্থ, আসতে হলো মতিঝিলে। ওনাদের কাছে আমরা অসহায় আর কি। আমির হোসেনের ভাগ্য সে তুলনায় কিছুটা ভালো। খুব টেনশনে ছিলাম যে এই টাকাটা পাবো কিনা, তা আল্লাহর রহমতে পেয়েছি। শরিয়া ভিত্তিক দুর্বল 5 ব্যাংকের ভাগ্যের সাথে জড়িয়ে আছে লাখ লাখ আমানতকারী। কেউ জমিয়েছেন হজের টাকা, কোনো বাবা হয়তো জমিয়েছিলেন ছেলে মেয়ের বিদেশে পড়াশোনার জন্য। একসময় ব্যাংকের ভাগ্য হয়তো ফিরবে, তবে হজ পালনের ভাগ্য বা পড়াশোনার এই সুযোগ, অথবা এই সপ্তাহের ওষুধের খরচ বা হাটে রিং পরানোর সময়টা কতটা পেছানো সম্ভব। তবু খিলগাঁওয়ের তালতলার একটি ব্রাঞ্চে 1000 টাকা তুলতে আলী সাহেব প্রতি সপ্তাহে আসেন। কিন্তু টাকায় উঠতে পারতেছে না, যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডাররা তো এগুলি ভাবতেছে না। আর্থসামাজিক বিশ্লেষকদের মতে ব্যাংকগুলোর এই দুরবস্থার ফলে আমানতকারীদের আর্থিক ক্ষতি শুধু তাদের ব্যক্তিগত বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে সামাজিক নিরাপত্তা ও সৃষ্টি করবে বৈষম্য। সোসাইটি অ্যাজ এ হোল যে ডিমান্ড, সেটা কিন্তু ধস নেমেছে। সেইগুলোর সাথে পোভার্টির সম্পর্ক রয়েছে, সেইগুলোর সাথে ম্যাটেরিয়াল ডিপ্রাইভেশনস যত ধরনের বলেন, অনেক ধরনের খরচ কিন্তু এর সাথে সম্পৃক্ত। আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট আইন বিশ্লেষকরা বলছেন, বৃহৎ অর্থনীতিতে আমানতকারীদের স্বার্থ ছোট করে দেখার সুযোগ নেই। কেউ নিজের নামে করে না, কারো শ্বশুর ধনী হয়ে যায়, কারো বাবা মা ধনী হয়ে যায়, অথবা তার স্ত্রী ধনী হয়ে যায়। টাকা যেখানে যেখানে গিয়েছে সেই টাকা খুঁজে বের করে তারপর তাকে আইনের আওতায় আনতে হবে, এখানে সে অ্যাবেটার। এছাড়া আর্থিক খাতের স্বার্থেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিষয়টি সুরাহা করা প্রয়োজন বলে মনে করেন আর্থসামাজিক বিশ্লেষকরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনার পর এবার লালদিয়ার চরে জেটি নির্মাণ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি স্থাপনের দায়িত্ব পেয়েছে নৌবাহিনী। 300 কোটি টাকা ব্যয়ে আগামী 1.5 বছরের মধ্যে পুরো কাজ সম্পূর্ণ করতে নৌবাহিনীর সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নূর জামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবাক করার মতো তথ্য হলো, চট্টগ্রাম বন্দরের অধিকাংশ ইয়ার্ডে এখনো প্রতি বর্গফুট জায়গায় 3 মেট্রিক টনের বেশি পণ্য ওঠানামার সক্ষমতা নেই। সেই হিসাবে প্রতিটি ক্রেনের ওজন বহন সক্ষমতা মাত্র 1500 মেট্রিক টন। অথচ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি শিল্প কারখানার জন্য আমদানি করা যন্ত্রপাতির ওজন বন্দরের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। বছরে 32 লাখ কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করলেও ছিল না উচ্চ বহন সক্ষমতা সম্পন্ন কোনো বিশেষায়িত ক্রেন। কার্গো হ্যান্ডেল করার জন্য এক্সক্লুসিভ একটা যেটি অবশ্যই দরকার, যেটা না থাকার কারণে আমরা এই ধরনের ট্রাভেলগুলোর মধ্যে পড়ি। এই যে বারবার আনাগোনা করতে হয়, এখানে জাহাজকে প্রচুর
খরচ বহন করতে হয়। এই অবস্থায় হেভি লিফট কার্গো জেটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। মূলত নগরীর পতেঙ্গা এলাকায় লালদিয়াচর 2 পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা দীর্ঘদিনে ব্যবসায়ীদের বিভিন্ন রকম দাবি রিকোয়ারমেন্টস, সেই প্রেক্ষিতে আমরা এটা করতে যাচ্ছি। লালদিয়াচরে 300 কোটি টাকার এই প্রকল্পের আওতায় 22 একর জায়গার উপর 240 মিটার দৈর্ঘ্যের একটি জেটি নির্মাণ করা হবে, যেখানে ভিড়তে পারবে অন্তত 10 মিটার গভীরতার জাহাজ। আশা করা হচ্ছে আগামী 2026 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে জেটি নির্মাণ এবং যন্ত্রপাতি স্থাপন। 2027 সালের শুরুতে অপারেশনে যেতে চায় লালদিয়াচর থেকে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামের লালদিয়াচর থেকে কমল দে, সময় সংবাদ। অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে গাজীপুরবাসীর বিআরটি প্রকল্প। 5ম দফার মেয়াদও শেষ, তবে নির্মাণ কাজ শেষ না হওয়ায় দেখভালের দায় নিতে চায় না কেউ। এমন বাস্তবতায় সড়কটি পরিণত হয়েছে মাদকসেবী আর ছিনতাইকারীদের নিরাপদ আস্তানায়। রাষ্ট্রের 4000 কোটি টাকা খরচের পর অবশেষে প্রকল্পটি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জুনায়েদ রবিরের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। দেশের ইতিহাসে একের পর এক রেকর্ড গড়ছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। দেশবাসীকে স্বস্তির স্বপ্ন দেখানো এই পথ এখন দুর্ভোগের আরেক নাম। দিনের আলোয় যতটা দৃষ্টিনন্দন, অন্ধকার নেমে এলে ঠিক ততটাই ভয়ঙ্কর বিআরটি প্রকল্পের এই সড়কটি। গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত এই পথ এখন অপরাধের হটস্পট। ছো মেরে সর্বস্ব লুটে নেয়ার এই দৃশ্য গাজীপুরবাসীর কাছে নিত্যদিনের ঘটনা। বিআরটি সড়কের দুপাশের বস্তিগুলো এক একটি মাদকসেবীদের আস্তানা। সূর্য ডুবলেই যাদের আনাগোনা বাড়ে সড়কেও। আলোহীন ফাঁকা স্টেশনগুলো আতঙ্ক বাড়ায় আরো কয়েক গুণ। যখন নামা শুরু করে উনি পিছিয়ে পিছিয়ে হাঁটা শুরু করে। কেউ যদি জানালাতে মোবাইলটা ধরে কথা বলে, ওরা গাড়ির ভিতরে রানিং উপরে টান দিয়ে নিয়ে যায়। শুধু রাত নয়, দিনেও ঘটছে ছিনতাই। বাধা দিলে দিতে হচ্ছে প্রাণ। 5 দফায় মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আইনি সেবাও মিলছে না সহজে। সিসিটিভি ক্যামেরাগুলো যদি সফলভাবে অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে আমাদের একটা সুবিধা পাওয়া যাবে। গাজীপুরবাসীর এই বিস্ফোরার দায় নিতে চায় না সিটি কর্পোরেশনও। সিসিটিভি বা যেটাই বলেন সেটা তো হবে ফিউচারে। এখন তো এটা সিসিটিভি বিষয়টা এখন আসার কথা না। এটা কনস্ট্রাকশন কাজ শেষ হলে ধরেন ওয়াইএনএম-এর আন্ডারে এগুলি চলে আসবে সব। বিআরটি প্রকল্প কেন্দ্রিক নানা অপকর্মের অভিযোগে এরই মধ্যে 1000-এরও বেশি অপরাধীর তালিকা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। শুক্রবার সন্ধ্যায় শীতল নিবাসে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তাকে শপথ পাঠ করান। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী পদ গ্রহণ করলেন। নেপালের প্রথম প্রধান নারী বিচারপতিও ছিলেন সুশীলা কার্কি। দেশটিতে কয়েকদিনের ব্যাপক সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে আরও একদিন। ভারতের দিল্লি ও মুম্বাই হাইকোর্টে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে প্রায় একই সময়ে আদালত দুটিতে হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। মুহূর্তে বিচার কাজ স্থগিত করে এজলাস খালি করেন বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মীরা। বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড টানা 4 ঘন্টা তল্লাশি চালিয়েও সন্দেহজনক বস্তু খুঁজে পায়নি। সাম্প্রতিক সময়ে নজিরবিহীনভাবে এমন হুমকি বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে দেশ জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। শুক্রবার স্থানীয় সময় দুপুরে বিচার চলাকালীন হঠাৎই বোমা মেরে আদালত প্রাঙ্গণ উড়িয়ে দেওয়ার হুমকির ইমেল পান দিল্লির হাইকোর্ট কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে প্রায় 30টি এজলাস খালি করে দেয়া হয়। বিচারক, আইনজীবী, মামলার পক্ষ বিপক্ষ এবং উপস্থিত কর্মীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
শুধু দিল্লি নয়, প্রায় একই সময়ে মুম্বাই হাইকোর্টেও পৌঁছায় হুমকি ইমেল। সেখানেও দেখা দেয় আতঙ্ক। খবর পেয়ে পুলিশ ও বোম নিষ্ক্রিয়করণ স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। প্রায় 4 ঘন্টার অনুসন্ধান শেষে কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। পুলিশ জানিয়েছে কোন আইপি ঠিকানা থেকে এই ইমেল পাঠানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগের সপ্তাহেই দিল্লির মুখ্যমন্ত্রী সচিবালয় এবং মাওলানা আজাদ মেডিকেল কলেজেও একই রকমভাবে হুমকি মেইল পাঠানো হয়েছিল। সরকারি পরিসংখ্যান বলছে 2024 সালে দেশের বিভিন্ন প্রান্তে 700-রও বেশি এ ধরনের হুমকির ফোন ও ইমেল এসেছে। এ পর্যন্ত 17 জন হুমকিদাতাকে গ্রেপ্তার করা হলেও বাকিদের খোঁজ পাওয়া যায়নি। আদালত, বিমান সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর সবখানেই বেড়েছে এ ধরনের হুমকি। প্রযুক্তি ব্যবহার করে আতঙ্ক ছড়ানোর এই প্রবণতা নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। অবশেষে নিজ দেশে ফিরছেন মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটক হুন্দাই মেটা প্ল্যান্টের কর্মীরা। আটকের 8 দিন পর শুক্রবার দেশে পৌঁছান 330 জন। দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ছাড়াও বিমানে ছিলেন চীন, জাপান ও ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন কর্মী। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের জর্জিয়া হুন্দাই মেটা প্ল্যান্টে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটককৃতদের মধ্যে 3 শতাধিক কর্মী ফিরছেন দক্ষিণ কোরিয়ায়। স্থানীয় সময় শুক্রবার সকাল 11:30টায় ইনচন এয়ারপোর্টে পৌঁছায় তাদের বহনকারী বিমান। এ সময় তাদের স্বাগত জানান ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। দেশে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় মার্কিন অভিযানে আটক কর্মীদের। এ সময় বিমানবন্দরে তাদের দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়লে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এমন পরিস্থিতি চলতে থাকলে কেউ যুক্তরাষ্ট্রে থাকতে বা কাজ করতে চাইবে না। ওই ঘটনার পর আমরা কারখানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। জানি না কাজের জন্য বা অন্য কোনো প্রয়োজনে ভবিষ্যতে কারো সেখানে যাওয়ার দরকার হলে ভিসা কিভাবে কাজ করবে। একই বিমানে দক্ষিণ কোরিয়ার নাগরিক ছাড়াও ছিলেন চীন, জাপান ও ইন্দোনেশিয়ার কর্মীরাও। কর্মীদের আটকের ঘটনাকে মার্কিন প্রেসিডেন্টের ভুল পদক্ষেপ বলে জানিয়ে দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে ভিসার নতুন ধরন প্রণয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। এরই মধ্যে এ বিষয়ে সিউল, ওয়াশিংটন একমত হয়েছে বলেও জানান তিনি। আমাদের এই কর্মীরা কাজের জন্য যখন যুক্তরাষ্ট্রে ফিরে যাবে তখন তারা যেন ঘটনার জেরে নতুন করে কোনো সমস্যার মুখোমুখি না হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তার দাবি জানিয়েছি। এ বিষয়ে ওয়াশিংটন ডিসি আমাদের আশ্বাস দিয়েছে। এর আগে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার হুন্দাই মেটা প্ল্যান্টে হঠাৎ অভিযান চালায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও OICE। আটক করা হয় 475 জনকে। তাদের বিরুদ্ধে অবৈধ কর্মসংস্থান ও ভিসা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। পরে দুই দেশের মধ্যে জরুরি আলোচনার পর আটককৃতদের ফেরত পাঠানো হবে বলে জানায় মার্কিন প্রশাসন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল। বাইরের সমালোচনায় কান না দিয়ে সাম্প্রতিক পরিসংখ্যানে আত্মবিশ্বাসী পেসার তানজিম সাকিব। এদিকে বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শ্রীলঙ্কাও। আবু জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। এশিয়া কাপের শুরু থেকেই বাংলাদেশকে খাটো করে নানান মন্তব্য করে আসছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। যদিও নিজেদের কাজটা ঠিকই করে যাচ্ছে লিটন কুমার দাসের দল। সাম্প্রতিক সময়ের ফর্ম ধরে রেখে এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে জয় দিয়ে শুরু। তবে হংকংয়ের বিপক্ষে খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। মাঠের বাইরের এত সমালোচনা দলের ওপর প্রভাব ফেলছে কিনা সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় তানজিম সাকিবকে। আপনি কারো মুখ আটকাতে পারবেন না। আমার মুখ আছে, আমি যে ইচ্ছা তাই সেটাই বলতে পারবো, বিশেষ করে যারা একটা কন্ট্রাক্টের মধ্যে নাই। সো এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার কে কি বললো না বললো। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো এটা আসলে দেখার কোনো টাইমই নেই, এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি। দল অবশ্য ফুরফুরে মেজাজেই আছে। 2 ম্যাচের মাঝে একদিনের বিরতি টিম হোটেলেই কাটিয়েছে টিম টাইগার্স। মাঝে কেবল জুমার নামাজ আদায়ে মসজিদে যান ক্রিকেটাররা।
শ্রীলঙ্কা ম্যাচের আগে সাকিব আস্থা রাখতে চাইছেন সাম্প্রতিক পরিসংখ্যানে। এই ফরম্যাটের শেষ 6 দেখায় লাল সবুজের জয়ের পাল্লাটাই ভারী। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো, যেটা আপনি বললেন যে মেনশন করলেন, ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। আর যেহেতু অনেক ম্যাচ খেলছি ওদের সাথে, প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি, প্রত্যেকটা প্লেয়ারকে জানি, তাদের উইক জোনও জানি। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো। আবুধাবির গরমে ক্রিকেটারদের ক্লান্তি বাড়ায়নি টিম ম্যানেজমেন্ট, তাই অনুশীলন নয়, এদিন কৌশল সাজানোতেই ছিল বাড়তি গুরুত্ব। উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা ক্ষীণ, তবে মাথায় রাখতে হচ্ছে লঙ্কানদের বিপক্ষে খেলতে হবে নতুন উইকেটে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা। রানরেটের হিসেবে গ্রুপে এগিয়ে আফগানিস্তান। সুপার 4-এর হিসেব মেলাতে পয়েন্ট টেবিলের মারপ্যাচ নিয়ে ভাবছে লঙ্কানরাও। ইউএইতে শুভ সূচনার আশায় আসালঙ্কার দল। আসলে দৈরতটা ভক্তদের মাঝেই আছে। খেলোয়াড় হিসেবে আমরা একটা চ্যালেঞ্জিং লড়াই করি, এই যা। আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই, বাংলাদেশ বা অন্য দলের সঙ্গেও একইভাবে চাইতাম। 2018 নিদাহাস ট্রফির পর থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কা রাইভালরি পেয়েছে ভিন্ন মাত্রা। নাগিন ড্যান্স, টাইম আউট কাণ্ডের প্রভাব এবারের এশিয়া কাপেও থাকবে নিশ্চিতভাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।